বিসমিল্লাহ, আলহামদুলিল্লাহ, আসসালাতু আসসালামু আলা রাসূলিল্লাহ। আশা করি সবাই ভালো আছেন। আজকে একটা বিষয় নিয়ে কথা বলতে চাই। এই বিষয়টা হচ্ছে একটা ভয়ঙ্কর কমপ্লিমেন্ট। এবং কেন বলছি ভয়ঙ্কর কমপ্লিমেন্ট, আপনি যদি কখনো নতুন কোনো জায়গায় জয়েন করেন, নতুন কোনো কাজ নিয়ে আসেন, তাহলে হতে পারে এই কমপ্লিমেন্টটা আপনিও পেতে পারেন, কিন্তু এই কমপ্লিমেন্টটি আপনার পক্ষে কাজ করবে না, অধিকাংশ সময় আপনার বিপক্ষেই কাজ করবে। তো সেই ভয়ঙ্কর কমপ্লিমেন্টটা কি জানেন? তাহলে আমার মানুষরা এতদিন কি করেছে? তার মানে আপনি যদি নতুন কোনো একটা জায়গায় যেয়ে একটা নতুন রিপোর্টিং সিস্টেম চালু করেন এবং নতুন করে ম্যানেজমেন্টের চোখ খুলে দেন, তাহলে স্বভাবতই সেই ম্যানেজমেন্ট এই প্রশ্নটা করবেই যে তাহলে আমার মানুষেরা এতদিন কি করেছে। এইটা একটা কমপ্লিমেন্ট, এবং এটা অনেক সময় হিতে বিপরীত হয়ে যায়। কারণ কি, এই মানুষগুলা এক হয়ে যায়। দেখবেন এই মানুষরা সবসময় চেষ্টা করে ম্যানেজমেন্টকে অন্ধকারে রাখতে, ম্যানেজমেন্টের সামনে প্রকাশ্যে যে সঠিক তথ্যগুলি যেন না আসে সেই চেষ্টাটাই তারা করে। তারা ইচ্ছা করে তথ্য গোপন করে এবং তথ্য এবং পারফরমেন্স নিয়ে তারা কোনো কথা বলে না। তো যেই বিষয়টা হয় যে আমরা অনেক সময় অল্প পারফরমেন্সেই খুশি হয়ে যাই। স্পেশালি দেখা যায় যে কোম্পানির মালিকরা যদি 90% পারফরমেন্স পায়, অনেক হ্যাপি। কিন্তু আবার দেখেন আবার যদি অ্যাভেলেবিলিটিও 90% পায়, তারা অনেক হ্যাপি। এবং যদি কোয়ালিটি তারা 90% পায়, তারা অনেক হ্যাপি। কিন্তু আপনি যদি দেখেন টোটাল পারফরমেন্স যখন দেখবেন, তখন দেখবেন 70% কোঠায় তাদের পার্সেন্টেজ চলে আসে, পারফরমেন্স চলে আসে। তো এই বিষয়টা, এটা যে তাই, এইটা তখনই বোঝা যায় যখন একটা কোম্পানি ওইই ইমপ্লিমেন্ট করে, ওভারঅল ইকুইপমেন্ট এফিসিয়েন্সি বা ইফেক্টিভনেস যারা তখন ইমপ্লিমেন্ট করে, এবং এটা তারা যখন দেখে তখন বুঝতে পারে যে এইটি আসলেই তারা একটা অন্ধকারে ছিল। কোনো ইউরোপিয়ান মেশিন, কোনো ইউরোপিয়ান কোম্পানি কখনোই তারা 90% লেভেলে পারফরমেন্স নিয়ে কাজ করে না। তারা 120 করার পরে তারা 100% পারফরমেন্স তারা এটাকে ডিক্লেয়ার করে। এবং একটা বিষয় এখানে সত্যি, সাধারণত যদিও ইউরোপিয়ান মেশিন যদি আপনি চালান, তাহলে আপনাদেরকে করতে হবে কি, এই স্পেয়ার পার্টসের ক্ষেত্রেও কিন্তু কোনো ঘাটতি রাখা যাবে না। তা আমাদের দেশে দেখা যায় যে অনেকে বুদ্ধি দেয়, স্যার এটা একটু কমে চালাই, কম স্পেয়ার পার্টস লাগবে, এরকম বলে আলটিমেটলি হয় কি, এই কোম্পানির এই মেশিনের ইভ্যালুয়েশনটা নষ্ট হয়ে যায়। তো এটা তো আমি শুধু মেশিন পার্সপেক্টিভ থেকে বললাম। আপনি যদি একটা কালচারাল শিফট আনেন, একটা ডিসিপ্লিন আনেন, একটা পরিবর্তন আনার পরেও কিন্তু যখন ইমপ্রুভমেন্ট হওয়া শুরু হবে, তখন ম্যানেজমেন্ট বলবে কি, তাহলে আমার এক্সিস্টিং লোকরা এতদিন কি করেছে, তারা কি করেছে। আসলে সত্যি কথা যদি আমি বলতে চাই, দেখবেন এই যে অনেক মানুষ আছে যারা এই দিন শেষে 3টা সিগনেচার করে অন্যদেরকে দিয়ে কাজ করাবে, এবং তারা আসলে কোনো পিপল ডেভেলপমেন্ট করবে না, তাদের কোনো লিডারশিপ কোনো কিছু থাকবে না। এবং তারা অনেকেই আছে যাদের কোনো বিজনেস রেজাল্ট নিয়ে মাথা ব্যথা নাই। আমি এমন সিইওকে দেখেছি যার সেলস করা, রেভিনিউ জেনারেট করা কোনো টার্গেট নাই। এমন সিইওকে দেখেছি যার প্রফিটেবিলিটি কোনো টার্গেট নাই। তো যেই কারণে আজকে যেহেতু কথা বলছি, আজকে এই কথার পাশাপাশি আরেকটি কথা বলি। আমি সাধারণত 6 ডাইমেনশনাল পারফরমেন্স মেজারমেন্টকে আমি সবসময় গুরুত্ব দিই। আমি খুব সংক্ষেপে ডাইমেনশনগুলি একটু বলছি। যে প্রথম ডাইমেনশন হচ্ছে বিজনেস ডাইমেনশন, মানে আপনি যেই ডিপার্টমেন্টেই কাজ করেন না কেন, আপনার কিছু বিজনেস গোল থাকবে। নর্মালি
বিজনেস গোলের ভিতরে সেলস, নর্মালি বিজনেস গোলের ভিতরে প্রফিট এবং ইনভেন্টরি ম্যানেজমেন্ট বা ওয়ার্কিং ক্যাপিটাল টার্গেট থাকে। তো ঠিক ইমিডিয়েটলি বিজনেসের পরেই থাকে ম্যানেজমেন্ট রেজাল্ট। ম্যানেজমেন্ট রেজাল্ট কি? আপনি ম্যানেজমেন্টের বিভিন্ন স্কিলের মাধ্যমে আপনি কিভাবে প্রফিটেবিলিটি বাড়াবেন, কিভাবে গ্রস প্রফিট বাড়াবেন, কিভাবে আপনি অন্য এফিসিয়েন্সি, ইফেক্টিভনেস বাড়াবেন, এই সব কিছু হচ্ছে ম্যানেজমেন্ট রেজাল্টের ভিতরে পড়ে। এরপরে চলে আসে ফাংশনাল রেজাল্ট। আপনি যে কারণে আপনার জেডি, যে কারণে আপনাকে হায়ার করা হয়েছে, আপনি সেটা ডেলিভার করছেন কি না, সেটা এই স্পেসিফিক জায়গাটাই হচ্ছে ফাংশনাল রেজাল্ট। এরপরে আসে ক্রস ফাংশনাল রেজাল্ট। আপনার সবাই মিলে টিম হিসাবে কাজ করছেন কি না, বা এটাকে আরেকটা নাম বলা হয় রিলেশনশিপ রেজাল্ট। আপনি কি এই রেজাল্ট ডেলিভার করছেন কি না, আপনি কি প্রজেক্টে, বিভিন্ন কোম্পানিতে কম্বাইন কিছু প্রজেক্ট থাকে, এই প্রজেক্টে আপনার কন্ট্রিবিউশন কতটুকু, আপনি কি হোল হার্টেডলি কাজ করছেন কি না, সেটা এর উপরে ডিপেন্ড করে। এবং এরপরে যেটা চলে আসে সেটা লিডারশিপ রেজাল্ট। আমি দুটা বিষয়কে সবসময় লিডারশিপ রেজাল্টকে বলি, একটা হচ্ছে পিপল ডেভেলপমেন্ট, আর হচ্ছে প্রসেস ডেভেলপমেন্ট। আপনি কি প্রসেস ডেভেলপমেন্ট করছেন কি না, আপনি কি পিপল ডেভেলপমেন্ট করছেন কি না, এইটাই বোঝা যায় যে আপনি কি লিডার হিসাবে কতটা কাজ করছেন, নাকি আপনি একটা সলো আইসোলেটেড কাজ করছেন, নাকি আপনি একটা ফাংশনাল লেভেলেই রয়ে গেছেন, এটাতেই বোঝা যায়। এবং ফাইনালি আমি যেটা সবচেয়ে প্রিয় বিষয়, সেটা হচ্ছে প্রত্যেকেরই একটা ইনোভেশন রেজাল্ট থাকা দরকার। একটা নতুন কিছু করা, একটা নতুন উপায়ে কিছু করা, একটা নতুন প্রোডাক্ট ডেভেলপমেন্ট করা, একটা নতুন প্রসেস করা, একটা নতুন কিছু ইমপ্লিমেন্ট করা, শেখা, বেঞ্চমার্কিং করা, এই যে 6টা ডাইমেনশন নিয়ে কথা বললাম, এই 6 ডাইমেনশনে যদি আপনি কাজ করেন, একটা কথা আসবেই, সেটা হচ্ছে আমার প্রিয় লোকেরা, আমার আশেপাশের লোকেরা তাহলে এতদিন কি করেছে। তো যেই কারণে আপনি যদি নতুন কোনো জায়গায় যান, আপনি যদি অল্প কোনো সময়ের জন্য কোনো কাজে যান, দেখবেন আপনার প্রিয় লোকেরা, আপনার এক্সিস্টিং লোকেরা, এই যে নতুন লোক যে পরিবর্তন করতে চাবে তার পিছনে লেগে যাবে। এমনকি আমি এরকমও দেখেছি, কিছু ফাংশনের টিক মার্ক শুধু দেয়, টিক মার্ক, কিন্তু হোল হার্টেডলি হার্ট থেকে সেই কাজগুলি তারা নেয় না। অনেক অর্গানাইজেশনে কিছু ফাংশন এক্সিস্ট করে, কিন্তু সেই ফাংশন তার কাজই জানে না, এবং রুটিন টিকমার্ক হিসাবে তারা এটা করে, এবং তারা এই ফাংশনের ভিতরে তৈরি হয় নাই, তাদের কম্পিটেন্সি ফ্রেমওয়ার্ক নাই, তারা জানে না লোয়ার লেভেলে একটা স্টার্টিংয়ে কী কাজ করতে হয়, তারা জানে না এটাকে ম্যাচিওর হলে কী কাজ করতে হয়, একদম হাই লেভেলে কী কাজ করতে হয়, স্ট্র্যাটেজিক লেভেলে কী কাজ করতে হয়, তারা জানে না। কিন্তু তারা খুব ভালো করে জানে, সেটা হলো আরেকটা মানুষকে কিভাবে বিব্রত করতে হয়, আরেকটা মানুষকে কিভাবে তাকে অবমূল্যায়ন করতে হয়, তা খুব ভালো করে শিখে যায়। তা যেই কারণে আমি বলছি, এবং তারা একটা জিনিস জানেই না যে কার কাজকে ইভ্যালুয়েট করবে। হ্যাঁ, এ বি সি ডি কে দিয়ে কি আপনি এর কাজ ইভ্যালুয়েট করাবেন, বিকে দিয়ে কি বির কাজ এর কাজ ইভ্যালুয়েট করাবেন? তারা এইটুকুই জ্ঞান রাখে না যে একজন 25 বছরের প্রফেশনালকে কি নতুন একজন প্রফেশনালকে দিয়ে ইভ্যালুয়েট করবে, তার কি ওই মাথায় কি তার ওই এক্সপিরিয়েন্সটা থেকে তার আছে কি না। তো যেই কারণে যেটাতে শুরু করেছিলাম সেটাই বলছি, যে একটা ভয়ঙ্কর কথাটা কি, আমার আগের লোকরা কেন এটা করে নাই, এর জন্য আপনার লোকেরাও যেমন দায়ী, আপনিও দায়ী, আপনি নিজেকেও দায়মুক্ত করতে পারবেন না। তো আমি এই কথাগুলি বলি দেখে হয়তো আমি অনেকের চোখে খারাপ হয়ে যাই অনেক সময়, কিন্তু আমার কথাগুলো বলা দরকার। এই সমাজের 99% মানুষ এই কথাগুলো বলবে না, হয়তো 1-2জন বলবে, আমি কথাগুলো বলি, এবং আমি শুধুমাত্র প্রবলেম ধরি না, আমার কাছে সলিউশনও আছে, আমি সলিউশনও দেই। তো আশা করি আপনারা এই সলিউশন করবেন, এটা আপনাদেরই লাভ, আপনি গ্রো করবেন, আপনার বেনিফিট হবে। এই টোটাল বেনিফিটের মেজরিটি কিন্তু আপনার পকেটেই যাবে, আমার পকেটে কিন্তু আসবে না। কিন্তু তারপরেও আমি বলছি, আমি স্পষ্ট করে বলতে চাই
যে একটি বিষয়, একটি কথা আমার কানে সবসময় বাজে। আমার এক বস একদিন তার কথা আমার আসছিল, তাহলে আমার লোকের এতদিন কি করছে? হ্যাঁ, 15 বছর, 10 বছর, 8 বছর কী করেছে? আসলে সত্যিকার অর্থে কি, যে আমাদেরকে চাইতেও শিখতে হবে, আপনাদেরকে চাইতেও শিখতে হবে, এবং আপনি সবসময় ভালো পারফরমেন্স চাইতে হবে। আপনি না চাইলে আর কাউকে, মানুষকে কেন ভয় করবেন? কোনো মানুষকে ভয়ের কিছু নাই। কোনো মানুষ ইনডিসপেন্সেবল না, আমিও না, কেউ না। কোনো মানুষ একটা অর্গানাইজেশনে ইনডিসপেন্সেবল হতে পারবে না, এমনকি আপনিও না। অর্গানাইজেশন এমনভাবে তৈরি করতে হবে যেন অর্গানাইজেশন নিজের গতিতে চলে, কোনো মানুষের উপর ডিপেন্ডেন্ট না থাকে। আনটিল নেক্সট টাইম, সবাই ভালো থাকবেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ।